আমরা আজকে এখানে অনেকগুলো স্মৃতির পর আবারও এখানে একসঙ্গে হয়েছি এই কারণে আমাদের স্মৃতির উদ্দেশ্যটাকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া, এটাই আমাদের মেন উদ্দেশ্য। স্মৃতির মাধ্যমে আমরা নলেজ শেয়ারিং করছি, প্লাস প্রত্যেকবারেই একটা নতুন নতুন থিম নিয়ে আমরা হাজির হচ্ছি। এইবারে আমাদের থিম ছিল ভেন্টিলেশন। খুবই ইন্টারেস্টিং, কারণ ভেন্টিলেশন মানে সবার মধ্যে একটা ধারণা আছে যে কিছু একটা ভয়ঙ্কর জিনিস লাস্ট কন্ডিশন, টার্মিনাল কন্ডিশনে ভেন্টিলেশনে দেওয়া হয়, এবং বাড়ির লোকের মধ্যেও সেটাই আছে যে আমার পেশেন্ট ভেন্টিলেশনে আছে, মানে একদম টার্মিনাল কন্ডিশন। কিন্তু আমাদের এই প্রোগ্রামের মধ্য দিয়ে এটাই বোঝানো, না, ভেন্টিলেশন তোমার কাছে তোমার শত্রু নয়, তোমার বন্ধু। ভেন্টিলেশন পেশেন্টের সাপোর্ট। এই ভেন্টিলেশন থেকে সুন্দরভাবে আমরা পেশেন্টদের রিকভারি করে বাড়ি পাঠিয়েছি, যদি সেটা সাকসেসফুলি সুন্দরভাবে সেট আপ করা যায়। সো আমাদের এখানে দেখা গেছে পেশেন্ট ভেন্টিলেশনে আছে, সুন্দরভাবে আমাদের সঙ্গে কমিউনিকেট করেছে। তো এটাই বোঝানো, ভেন্টিলেশন ইওর সাপোর্ট, নট ইওর এনিমি। এবং এটাই ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য, বিকজ আমরা ঠিকঠাক ভেন্টিলেশন সাপোর্ট দিয়ে যদি একটা পেশেন্টকে রিকভারি করতে পারি, অ্যান্ড দ্যাট ইজ আওয়ার সাকসেসফুল, আওয়ার টার্গেট। এবং এই টার্গেটে পৌঁছে যাওয়াই আজকের এই স্মৃতির উদ্দেশ্য। কারণ আমরা যেভাবে এখানে করছি, আপনারাও আপনাদের জায়গাতে যদি এইভাবে আপনারা এগিয়ে যেতে পারেন, তাহলে দেখবেন একটা কেন অনেকগুলো লাইফকে আপনারা সেভ করতে পারবেন, এবং যে আলটিমেট টার্গেট সেই টার্গেটে এগিয়ে যেতে পারবেন। নমস্কার। গুড আফটারনুন এভরিবডি। আমি অর্চনা গিরি, নার্সিং অফিসার অফ ক্রিটিক্যাল কেয়ার ইউনিট অফ এমআর বাঙ্গুর হসপিটাল। আজকে আবার আমরা একত্রিত হয়েছি আবার একটা স্মৃতি নিয়ে। এভাবে আমরা পরপর অনেকগুলো স্মৃতি করেছি। আমাদের উদ্দেশ্যই একটা, প্রত্যেকবার স্মৃতিতে আমরা নতুন নতুন টপিক নিয়ে আসি। এইবারে আমাদের থিম ভেন্টিলেশন। ভেন্টিলেশন, অনেকের মনে একটা ধারণা আছে ভেন্টিলেশন মানে পেশেন্ট হয়তো লাস্ট কন্ডিশনে আছে, ইভিন একটা ভয়ের ব্যাপার পেশেন্টের ক্ষেত্রে, পেশেন্টের মনে একটা বার্ডেন। কিন্তু এই ধারণাটা আমাদের কাটানোই আজকে এই থিমের মেন উদ্দেশ্য। আপনারা পরে যারা প্রেজেন্ট করবে দেখবেন একটা ভিডিও, যেখানে আমাদের এইখানকার যে পেশেন্ট ভেন্টিলেশনে আছে, সুন্দর তার টিউবটা ধরে নিয়ে শুয়ে আছে এবং সুন্দরভাবে আমাদের সঙ্গে কমিউনিকেট করছে। তারা কেউ কেউ কবিতা লিখছে, গান লিখছে, আবৃত্তি লিখছে। ইভিন ভেন্টিলেশনটা অনেক আমাদের এখানে পেশেন্ট আছে যাদের ট্র্যাকিওস্টোমি আছে, ভেন্টিলেশনে আছে, তাও কিন্তু আমাদের সঙ্গে সুন্দরভাবে কমিউনিকেট করছে। ভেন্টিলেশনটা এটাই বোঝানো যে এটা তোমার কাছে কোনো শত্রু নয়, তোমার সাপোর্ট, তোমার বন্ধু। আর সেই কারণে আজকের এই থিমটা আমাদের বেছে নেওয়া। আমরা যখন আমাদের শিশুর মধ্যে আমরা কাজ করি, তখন আমরা একসঙ্গে ইউনিটি হয়ে সবাই মিলে কাজ করি। সেখানে ডক্টর থাকেন, নার্সিং অফিসাররা থাকেন, মেডিকেল টেকনোলজিস্টরা থাকেন। তো যখন আমরা একটা পেশেন্টকে ভেন্টিলেশনে দিই, তার মানে এই নয় যে সেট আপ করে দিয়ে চলে এলাম, তা কিন্তু নয়। আমরা ওখানে দাঁড়িয়ে থেকে পেশেন্টের ডিমান্ড দেখে পরপর ভেন্টিলেশনের সেটিংস করি, আর এটাই আমাদের অ্যাচিভমেন্ট। আর এইভাবে দাঁড়িয়ে থেকে কন্টিনিউয়াস পেশেন্টের ডিমান্ড অনুযায়ী ভেন্টিলেশন সেটিংস করে আমরা দেখেছি অনেক রিকভারি হয়েছে। সো আজকে এই ভেন্টিলেশন থিম এটা বেছে নেওয়ার এটাই কারণ যে আপনারা এখান থেকে যা যা শিখছেন, যা যা আমরা বলছি, সেইগুলো আপনাদের জায়গায় ফিরে গিয়ে এটা অ্যাপ্লাই করুন। দেখবেন একটা প্রাণকে আপনারা সেভ করতে পারছেন। সো আমাদের টার্গেট কিন্তু আলটিমেটলি ওটাই, যে একটা প্রাণের সেভ করা। যখন আমরা সেটাই করতে পারবো, অ্যান্ড দ্যাট ইজ দ্য আলটিমেট আওয়ার টার্গেট। সো চলুন, আজকের আমার টপিক ভেন্টিলেশন ইন টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর। টাইপ 2 রেসপিরেটরি ফেলিওরের ভেন্টিলেশন স্ট্র্যাটেজি কী হবে সেটা জানার আগে আমরা জেনে নিই টাইপ 2 রেসপিরেটরি ফেলিওরটা কী,
তার প্যাথোফিজিওলজিটা কী, তবেই আমাদের এটা সুবিধে হবে যে তার স্ট্র্যাটেজিটা কী কী হবে। What is type 2 respiratory failure? Type 2 respiratory failure means retention of carbon dioxide with PGR or low oxygen status. অক্সিজেন এখানে নর্মালও থাকতে পারে, আবার লোও থাকতে পারে। বাট কার্বন ডাইঅক্সাইড অলওয়েজ বেশি থাকবে। Type 2 respiratory failure nothing but it is expiratory failure, obstruction of the airway. According to onset, type 2 respiratory failure আপনারা সবাই জানেন, acute type of type 2 respiratory failure, chronic type of type 2 respiratory failure. এখানে দেখুন একটা সুন্দর একটা ফর্মুলা আছে যেটাকে আমরা বলি কার্বন ডাইঅক্সাইড ডিসোসিয়েশন ফর্মুলা। এই ফর্মুলা অনুযায়ী CO2 প্লাস H2O মিলে তৈরি হচ্ছে একটা উইক অ্যাসিড, যেটা কার্বনিক অ্যাসিড। আবার এই কার্বনিক অ্যাসিডটা ভেঙে তৈরি হচ্ছে প্রোটন, আয়ন অ্যান্ড বাইকার্ব। আর এই যে প্রক্রিয়াটা হচ্ছে, এই সুন্দর প্রক্রিয়াটা হচ্ছে একটা স্পেশাল টাইপের এনজাইম দিয়ে, যেটা হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম। এবার অ্যাকর্ডিং টু দিস ইকুয়েশন, যদি বডির মধ্যে, ব্লাডের মধ্যে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেল, তখন কি হবে? ইকুয়েশনটা শিফট করবে রাইটে। রাইটে শিফট করার মিনস প্রোটন আয়ন বাড়বে আর বাইকার্ব বাড়বে। আমরা জানি ব্লাডের মধ্যে যখন প্রোটন আয়ন বাড়বে তখন কি হবে? পিএইচটা ম্যাসিভলি লো হবে। বাট ফ্রম আদার সোর্স, বডির মধ্যে যখন প্রোটন আয়ন অ্যাকুমুলেশন হবে তখন কি হবে? তখন এই ইকুয়েশনটা শিফট হবে লেফটে। এখানে প্রোটন আয়ন বাইকার্বের সঙ্গে যুক্ত হয়ে তৈরি হবে কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড ভেঙে গিয়ে আবার তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড প্লাস H2O। দেন কার্বন ডাইঅক্সাইড রেসপিরেটরি ট্র্যাক্ট দিয়ে বেরিয়ে যাবে আর আস্তে আস্তে প্রোটন আয়নটা ব্লাড থেকে কমতে শুরু করবে। মানে এটা চলতেই থাকে। নেক্সট, প্যাথোফিজিওলজি অফ টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর। এখানে প্যাথোফিজিওলজির অনেকগুলো মেকানিজম আছে, আমি একটা একটা করে উইথ এক্সাম্পল ডিসকাস করছি। ফার্স্ট যে মেকানিজম, ডিক্রিজ প্রেশার গ্রেডিয়েন্ট বিটুইন অ্যালভিওলাই অ্যান্ড এয়ারওয়ে। নাও what are the pressure gradient and what are the importance of pressure gradient? Actually, pressure gradient is formulated difference between airway pressure and alveolar pressure, and it is necessary for transport air from nose to pulmonary alveoli. Normally, during inspiration, alveolar pressure থাকে less than airway pressure, আর during expiration, alveolar pressure থাকে greater than airway pressure, and it is normal phenomena. But যখন alveolar pressure minus airway pressure, এই ভ্যালুটা যতই বাড়তে থাকবে তত কার্বন ডাইঅক্সাইড বডি থেকে ওয়াশ আউট হবে। যখন অ্যালভিওলার প্রেশারটা বাড়বে তখন কি হবে? অ্যালভিওলার কন্টেন্টগুলো পুশড আউট হবে টুয়ার্ডস এয়ারওয়ে, আর এয়ারওয়ে প্রেশার আর অ্যালভিওলার প্রেশার এই দুটো যখন ইকুয়াল হবে তখন আর এয়ার বাইরে বেরোবে না। ইট ইজ নর্মাল। আমি একটু আগে বলেছি যে টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর মিনস অবস্ট্রাকশন অফ দ্য এয়ারওয়ে। এবার আমি একটা ড্রয়িং করছি, দেখুন। This is airway and this is alveoli. এয়ারওয়েতে
তার কার্টিলেজিয়াস স্ট্রাকচারের জন্য এয়ারওয়েটা ডিস্টেন্ডেড থাকে, আর অ্যালভিওলার তার সারফেস টেনশনের জন্য অ্যালভিওলারটা ডিস্টেন্ডেড থাকে। কিন্তু অ্যালভিওলাসের আদার্স কোনো যে স্ট্রাকচার নেই যে সেটা স্কুইজ হবে। আমি আবারও একটা এয়ারওয়ে যেটা ড্র করছি নিচে, কার্টিলেজের মতো আছে, মাঝখানের জায়গাটা ন্যারো হয়ে গেছে। এবার আপনারা বলুন, এই যে দুটো আমি এয়ারওয়ে ড্র করলাম, এই দুটো এয়ারওয়ের কি প্রেশার সেম হবে? না, কখনোই নয়। কারণ এই এয়ারওয়েতে প্রেশারটা যা ছিল তার তুলনায় এই এয়ারওয়ে প্রেশারটা অনেক বেশি, বিকজ অফ ব্রঙ্কো কনস্ট্রিকশন অর অবস্ট্রাকশন অফ দ্য এয়ারওয়ে। টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর যাদের ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়ে থাকে তাদের সব সময় এই অ্যালভিওলার প্রেশার থেকে এয়ারওয়ে প্রেশারটা বেশি থাকে। আর এয়ারওয়ে প্রেশার যখন বেশি থাকবে তখন অ্যালভিওলাস থেকে যে কন্টেন্টগুলো সেইগুলো বাইরে বেরোতে পারবে না, সো কার্বন ডাইঅক্সাইড ভেতরে রিটেন করবে, কার্বন ডাইঅক্সাইড বাড়বে। এখানে একটা কথা বলার আছে, অ্যাকিউট টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর যখন লার্জ এয়ারওয়ে অবস্ট্রাকশন হয়, লাইক ফরেন বডি চোকিং। এই ফরেন বডি চোকিংয়ের জন্য দেখুন ফরেন বডি এখানে চোক করেছে এবং লাস্ট যে এয়ারওয়েটা সেটা অবস্ট্রাকশন হয়ে গেছে। এবার বলুন যে এখান থেকে আর অ্যালভিওলাস থেকে কি এয়ার বাইরে বেরোতে পারবে? না, পারবে না, বিকজ মেন গেটটাই বন্ধ হয়ে আছে। যে মেন দরজাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কেউ বাইরে বেরোতে পারবে না। সো সিঙ্গেল ড্রপ অফ এয়ার রিটেন ইনসাইড অ্যালভিওলাই। এবার কতটা ডেঞ্জারাস সিনারিও দেখুন, একেই তো এয়ারে অবস্ট্রাকশন হয়ে আছে, সো অ্যালভিওলাস থেকে এয়ারটা বেরোতে পারছে না, ভেতরেই রিটেন করছে। তার মধ্যে নর্মালি আমরা জানি অ্যালভিওলাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড থাকে 40, আর প্রত্যেকটা কার্ডিয়াক সাইকেল যেটা হচ্ছে 0.8 সেকেন্ড অন্তর, সে প্রত্যেক কার্ডিয়াক সাইকেল 45 কার্বন ডাইঅক্সাইড এই ক্যাপিলারি থেকে ডিফিউজ হচ্ছে অ্যালভিওলাইতে। এবার অ্যালভিওলাসের মধ্যে ছিল 40 কার্বন ডাইঅক্সাইড, আর ক্যাপিলারি থেকে ডিফিউজ হয়ে ফার্স্ট কার্ডিয়াক সাইকেলে এলো 45। 45-এর মধ্যে 5 এখানে ছেড়ে দিয়ে 40 আবার বেরিয়ে যাচ্ছে, সো এখানে হয়ে গেল 45। সেকেন্ড কার্ডিয়াক সাইকেলে যখন আবার 45 আনছে তখন আর ডিফিউজ হতে পারবে কি? কারণ বাইরেও 45 ভেতরেও 45 হয়ে গেছে, সো আর ডিফিউজ হতে পারবে না। তখন কি হবে? একেই তো আগেই রিটেন করছিল কার্বন ডাইঅক্সাইড অ্যালভিওলাসের মধ্যে, এখন আবার ব্লাডের মধ্যে কার্বন ডাইঅক্সাইড অনেক বেড়ে যাবে। অ্যান্ড দ্যাট উইল সিন ইন অ্যাকুইট টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর হোয়েন ইন লার্জ এয়ারওয়ে ব্লক। সঙ্গে কি হচ্ছে অ্যাকুইট টাইপ 2 রেসপিরেটরি ফেলিওরে যখন ব্লাডের মধ্যে কার্বন ডাইঅক্সাইডটা বাড়ছে, পিএইচ ম্যাসিভলি ফল করছে, বিকজ আমি আগের ইকুয়েশনে বলেছি যখন প্রোটন আয়ন বাড়বে পিএইচ তখন কমবে। সেকেন্ড দেখুন, স্মল অ্যান্ড মিডিয়াম এয়ারওয়ে অবস্ট্রাকশন, যেটা ক্রনিক টাইপ 2 রেসপিরেটরি ফেলিওরে আমরা পেয়ে থাকি, যেমন সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে। এক্ষেত্রে ব্যাপারটা লোকালাইজড হয়, বিকজ অ্যালভিওলাসের কোথাও কোথাও ব্লক থাকে, কোথাও কোথাও ইনট্যাক্ট থাকে। যেখানে যেখানে ইনট্যাক্ট থাকে সেখানে প্রেশারটা নর্মাল থাকে, কিন্তু যেখানে ব্লক থাকে সেখানকার প্রেশারটা বেড়ে যায়। তো এখানে যেহেতু একটা অল্টারনেট প্যাসেজ আছে, সো এখানে কার্বন ডাইঅক্সাইডে খুব স্লোলি বিল্ড আপ হয়, আর বাইকার সে নিজেকে কম্পেনসেট করতে শুরু করে, আর পিএইচকেও কম্পেনসেট করে নিতে শুরু করে। আর এটা যেহেতু একটা রেসপিরেটরি ফেনোমেনা, সো কম্পেনসেশনটা হয় কিডনি দিয়ে প্রোটন আয়নটা এক্সক্রিশন হয়ে যায় আর বাইকার সেখানে রিটেন করে। সো দ্যাট সিনারিও সিন ইন ক্রনিক টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর। তো চলুন সেকেন্ড মেকানিজমটা দেখে নিই আমরা। সেকেন্ড মেকানিজম, ওভারওয়ার্ক লিডিং টু রেসপিরেটরি মাসেল ফ্যাটিক। Overwork leading to respiratory muscle fatigue is a condition when there is loss of muscle force. আর এই যে overwork leading to respiratory muscle fatigue, one of the major cause of acute type 2 respiratory failure. আমি একটা ড্রয়িং করছি, দেখুন এর এক্সাম্পল হচ্ছে সিভিয়ার পালমোনারি ইডিমা। অ্যাকচুয়ালি পালমোনারি ইডিমা আমরা জানি টাইপ 1
রেসপিরেটরি ফেলিওর, কিন্তু যখন এটা কন্টিনিউ চলতে থাকে তখন এটা কনভার্ট হয় টাইপ 2 রেসপিরেটরি ফেলিওরে। এটা অ্যালভিওলাস, যেখানে পালমোনারি ইডিমার জন্য জল জমে আছে। তো এই জল যে জমে আছে এটাকে ওভারকাম করার জন্য পেশেন্টটাকে বারবার রেসপিরেশন নিতে হচ্ছে। সো বারবার রেসপিরেশন চালাতে চালাতে তার মাসেল পাওয়ারটাকে বেশি খরচ করতে হচ্ছে, আর মাসেল পাওয়ারটা খরচ করতে করতে সে মাসেল ফ্যাটিক হচ্ছে। সো তখন আর নর্মাল টাইডাল ভলিউম সে কন্টিনিউ করতে পারবে না। প্লাস কী হবে, তার অ্যালভিওলাসে যে ডিফিউশন সারফেস এরিয়াটা আছে এটা নষ্ট হয়ে যাওয়ার জন্য সে অক্সিজেনও ঠিক করে পাবে না, and that will lead to hypoventilation, and hypoventilation will lead to increased carbon dioxide. সেকেন্ড আর একটা এক্সাম্পল হচ্ছে নিউমোথোরাক্স। নিউমোথোরাক্সের ক্ষেত্রে কি হচ্ছে, অ্যালভিওলাসটা সাডেন কোলাপস হয়ে যাচ্ছে। সো সাডেন কোলাপস হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে, তার ডিফিউশনের যে এরিয়াটা ওটা নষ্ট হয়ে যাচ্ছে। সো নিউমোথোরাক্সও অ্যাকিউট টাইপ অফ টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর। কিন্তু এখানে একটা কথা বলার আছে, প্লুরাল ইফিউশনের ক্ষেত্রে আবার এই সিনারিওটা আমরা দেখতে পাই না, বিকজ প্লুরাল ইফিউশন সে একটা আলাদা রাস্তা করে নিচ্ছে, যেটাকে আমরা বলি ভিকিউ ম্যাচিং। তো ওই জায়গা থেকে সে একটা শান্টিং করে নিচ্ছে। কিন্তু নিউমোথোরাক্সের ক্ষেত্রে এত কুইক সেটা কোলাপস হয়ে যাচ্ছে যে শান্টিংয়ের সে আর রাস্তা পায় না। সো নিউমোথোরাক্সের ক্ষেত্রে কুইক কার্বন ডাইঅক্সাইড বিল্ড আপ করে। সো দ্যাটস ওয়াই নিউমোথোরাক্স অ্যাকিউট টাইপ অফ টাইপ 2 রেসপিরেটরি ফেলিওরের এক্সাম্পল। তো থার্ড মেকানিজম আমরা দেখে নিই কি আছে। থার্ড মেকানিজম যেটা হচ্ছে ডিক্রিজ মিনিট ভেন্টিলেশন। আমরা জানি মিনিট ভেন্টিলেশন is equal to tidal volume into respiratory rate. তো what are the cause of decreased minute ventilation? তো মিনিট ভেন্টিলেশন ডিক্রিজের ফার্স্ট কজ ডিক্রিজ সেন্ট্রাল ড্রাইভ ফর রেসপিরেশন। আমরা জানি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কন্ট্রোল আওয়ার রেসপিরেশন, স্পেশালি মিডিউলা অ্যান্ড পন্স। এবার দেখুন ওই মিডিউলা অ্যান্ড পন্স যেখান থেকে রেসপিরেশনটা কন্ট্রোল হচ্ছে, ওখানে যদি কিছু প্রবলেম হয় তাহলে অবভিয়াসলি মিনিট ভেন্টিলেশনের উপরে এফেক্ট পড়বে। যেমন পন্টাইল এরিয়াতে একটা হেমারেজ হলো, সো পন্স থেকে কি আর স্টিমুলাই পাঠাতে পারবে রেসপিরেটরি মাসেলকে যে তুমি এবার রেসপিরেশনটা চালাও? সো চালাতে পারবে না, অ্যান্ড দ্যাট উইল লিড টু হাইপোভেন্টিলেশন, অ্যান্ড হাইপোভেন্টিলেশন উইল লিড টু ইনক্রিজ CO2। আবার কিছু ড্রাগ আছে আপনারা জানেন, যেটা ওপিওয়েড, বেনজোডাইজিপিন, এই ড্রাগগুলোর এফেক্টেও সেন্ট্রাল ড্রাইভ কমে। Secondly, disorder of peripheral nervous system leading to weakness of respiratory muscle and chest wall, and that will lead to again increase hypoventilation and increase CO2, and that are the whole pathophysiology of type 2 respiratory failure. এখানে একটা জিনিস আমার বলার আছে, যেটা অলরেডি না বললেই নয়, আমি আবারও রিপিট করছি। প্যাথোফিজিওলজি ক্লাসে এটা হয়েছে, সুন্দর করে আপনাদের বলেছে রাবেয়া, কিন্তু তাও আমি এটা রিপিট করছি বিকজ এটা অনেকটাই ইম্পর্টেন্ট। দিস ইজ নর্মাল টাইডাল ভলিউম and this is inspiratory reserve volume and this is expiratory reserve volume and তার নিচে আছে reserve volume. This is normal. এই পিকচারটা আপনারা সবাই একবার ভালো করে দেখুন। A, B, C তিনটে অ্যালভিওলাই অ্যান্ড এয়ারওয়ে পিকচার আছে। ফার্স্ট যে পিকচারটা আমরা দেখছি, যেখানে স্পাইরোমেট্রিক নর্মাল চারটে ভলিউম অ্যান্ড চারটে ক্যাপাসিটি অল আর মেনটেন। সো এখানে কিছু এফেক্ট পড়েনি, অল আর মেনটেন। নেক্সট বি পিকচারটাতে দেখুন, তাহলে আপনারা দেখতে পাবেন বি পিকচারে যেটা পার্শিয়ালি ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়ে আছে, পার্শিয়ালি এয়ারওয়েটা ব্লক হয়ে আছে। সো পার্শিয়ালি এয়ারওয়ে ব্লক হওয়ার জন্য ইন্সপিরেটরি ক্যাপাসিটিটা সেটা পরপর কমতে শুরু করেছে, আর এক্সপিরেটরি যে রিজার্ভ ভলিউমটা সেটাও পরপর কমতে শুরু করেছে, আর রেসিডিউয়াল ভলিউমটা যেটা
সেটা পরপর বাড়তে শুরু করেছে। এবার আপনারা একটু থার্ড পিকচার দিকে তাকান। থার্ড যে পিকচারে আছে যেটা হচ্ছে ম্যাসিভলি ব্রঙ্কোকনস্ট্রিকশন হয়ে আছে। ম্যাসিভলি ব্রঙ্কোকনস্ট্রিকশনের জন্য ইন্সপিরেটরি ক্যাপাসিটি একদম কমে গেছে, আর যেটা হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম সেটাও একদমই কমে গেছে, আর রিজার্ভ ভলিউমটা সেটা পরপর বাড়তে শুরু করেছে। আর বেড়ে কোথায় গিয়ে পৌঁছেছে? যেখানে টাইডাল ভলিউমটা শেষ হয়েছে, আর এই জায়গাটা হলো কোলাপসিবিলিটি ক্যাপাসিটি। এখান থেকেই লাংসটা কোলাপস হতে শুরু করে। অ্যান্ড এই যে পিকচারের সিনারিওটা আমরা যেটা ক্রনিক টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর যখন ব্রঙ্কোকনস্ট্রিকশন হয়ে থাকে সিওপিডি পেশেন্টের, এই পিকচারটা আমরা দেখতে পাই। সো আমি এটাকে এই জন্যই রিপিট করলাম। নেক্সট, ক্লিনিক্যাল ফিচার। ক্লিনিক্যাল ফিচারে অ্যাকিউট টাইপ 2 রেসপিরেটরি ফেলিওরের ক্ষেত্রে আমি আগেই বলেছি পিএইচ ম্যাসিভলি লো হবে, আর PCO2 বাইকার্ব রেশিওটা থাকবে 10:1। আমরা জানি কার্বন ডাইঅক্সাইড বাইকার্ব ফর্মে থাকে 65%, কিছু পার্সেন্ট থাকে হিমোগ্লোবিন বাউন্ডেড, আর কিছু পার্সেন্ট থাকে ডিজলভ ফর্মে। কিন্তু আগের ওই ইকুয়েশনটার কথা মনে করুন, যখন PCO2 বাড়বে তখন বাইকার্ব বাড়বে। সো এই রেশিওটা অ্যাকিউটের ক্ষেত্রে হবে 10:1, মিনস 10 কার্বন ডাইঅক্সাইড বাড়ার জন্য বাইকার্ব বাড়বে 1। বাট ইন ক্রনিক টাইপ 2 ফেলিওরের ক্ষেত্রে এই পিকচারে দেখুন, যেহেতু ইন্সপিরেটরি ক্যাপাসিটিটা একদম কমে গেছে আর এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম কমে গেছে, আর কি হবে, কোলাপসিবিলিটি যে ক্যাপাসিটিটা সেটা বাড়তে শুরু করেছে, অ্যান্ড দ্যাট উইল লিড টু ইনক্রিজ ডেড স্পেস। আর ডেড স্পেস ভলিউম যখন ইনক্রিজ হবে কার্বন ডাইঅক্সাইডও বাড়তে শুরু করবে, বাট ইট উইল টাইম টেকিং মেকানিজম। বাই দ্যাট টাইম বাইকার্ব কী করে, সে নিজেকে কম্পেনসেট করার চেষ্টা করে আর পিএইচকেও কম্পেনসেট করে নিচ্ছে। সো ক্রনিক টাইপ 2 রেসপিরেটরি ফেলিওরের ক্ষেত্রে আমরা পিএইচটা কম্পেনসেটেড পাবো আর নেয়ার কম্পেনসেটেড পাবো, আর PCO2 আর বাইকার্ব এই রেশিওটা আমরা পাবো 10:3। 10 PCO2 বাড়ার জন্য বাইকার্ব বাড়বে 3। Next, idea of dead space volume. What is dead space volume? Dead space volume is volume of ventilated air that does not participate in gas exchange. Dead space volume 2 type সবাই আমরা জানি, একটা anatomical dead space আর একটা physiological dead space. Now what is anatomical dead space? Anatomical dead space represented the volume of air that fill conducting zone of respiration like nose, trachea and bronchi. আর এই anatomical dead space এর অ্যামাউন্টটা হচ্ছে 15% of given tidal volume. Now physiological dead space. ফিজিওলজিক্যাল ডেড স্পেসটা কি আমরা জেনে নিই। সাপোজ একটা কাপের মধ্যে জল একদম ভর্তি আছে, এবার আমি যদি ওই কাপের মধ্যে আবারও জল ঢালতে শুরু করি, তাহলে জল কিন্তু ওপর থেকে ছিটকে বেরিয়ে যাবে। সে কি আর নিচের দিকের জলের কোনো কি ইম্প্যাক্ট পড়বে না, ওপর থেকেই বেরিয়ে যাবে। সেম ওয়েতে এই অ্যালভিউলাস থেকে যখন এয়ার ঢুকবে, কিছু এয়ার সামনে থেকে বেরিয়ে যাবে, সে কিন্তু ডিফিউশন এরিয়া অবধি গিয়ে গ্যাস এক্সচেঞ্জে পার্টিসিপেট করলো না। এই যে এয়ারটা যেটা সামনে দিয়ে বেরিয়ে গেল, দ্যাট ইজ ফিজিওলজিক্যাল ডেড স্পেস, এবং এর অ্যামাউন্টটা হচ্ছে অ্যানাদার 15% অফ গিভেন টাইডাল ভলিউম, টোটাল 30%। সো একটা নর্মাল হিউম্যান বিনে 30% নর্মাল ডেড স্পেস থাকে, কিন্তু এটা বাড়তে থাকে কখন, যখন ক্রনিক সিওপিডি পেশেন্ট যারা ক্রনিক কার্বন ডাইঅক্সাইড রিটেনার, সেক্ষেত্রে এটা গ্রেটার দেন 40, কখনো এটা 65, 100ও হতে পারে। নেক্সট, অ্যালভিওলার মিনিট ভেন্টিলেশন।
অ্যালভিওলার মিনিট ভেন্টিলেশনের ফর্মুলাটা আমরা সবাই জানি। অ্যালভিওলার মিনিট ভেন্টিলেশন ইজ ইকুয়াল টু টাইডাল ভলিউম মাইনাস ডেড স্পেস ভলিউম হোল ইন্টু রেসপিরেটরি রেট। সো আমরা জানি, একটু আগেই বললাম 30% নর্মাল হিউম্যান বিনের ডেড স্পেস। তো সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে যদি ডেড স্পেস ভলিউমটা বাড়ে, সো মিনিট ভেন্টিলেশন কমবে, আর রেসপিরেটরি রেট যদি সেখানে যদি কমে, তাহলেও মিনিট ভেন্টিলেশন, অ্যালভিওলার মিনিট ভেন্টিলেশনটা সেটা কমবে। তো এখানে আমার একটা প্রশ্ন আছে, যে এই যে আমি ডেড স্পেস ভলিউম নিয়ে কথা বললাম, এটাতে এর ইম্প্যাক্ট কি হতে পারে, আমরা কি কি প্রবলেম ফেস করি। ফার্স্ট যে প্রবলেম আমরা ফেস করি এই ডেড স্পেসে, সেটা হচ্ছে হাইপোভেন্টিলেশন। টাইডাল ভলিউম যখন বাড়বে ডেড স্পেস বাড়তে পারে, আবার টাইডাল ভলিউম কম থাকলেও ডেড স্পেস থাকবে। অ্যান্ড এই হাইপোভেন্টিলেশনের ফলে সেকেন্ড যে প্রবলেমটা অ্যারাইজ করে সেটা হলো রেসপিরেটরি অ্যাসিডোসিস। আর এই রেসপিরেটরি অ্যাসিডোসিসকে ওভারকাম করার জন্য তাকে বারবার ব্রিথ নিতে হচ্ছে, বারবার ব্রিথ নেওয়ার জন্য ল্যাকটেট প্রোডাকশন বাড়ছে, অ্যান্ড দ্যাট উইল গ্র্যাজুয়ালি ইনক্রিজ মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে আমরা কি কি প্রবলেম পেলাম? হাইপোভেন্টিলেশন, রেসপিরেটরি অ্যাসিডোসিস, ল্যাকটিক অ্যাসিডোসিস, অ্যান্ড লাস্ট ওয়ান মেটাবলিক অ্যাসিডোসিস। এবার একটা কথা আমাদের বলার আছে, আমরা যখন ধরো কোনো ক্রনিক টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর পেশেন্ট ভেন্টিলেশনে আছে, তখন কি আমরা এই 4টে প্রবলেমকে ট্রিট করি? না, কখনোই না। এখানে আমাদের একজনই কিং আছে যেটাকে আমরা ট্রিট করি ক্রনিক টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর ক্ষেত্রে, সেটা হচ্ছে অটোপিপ। এই সুপারম্যানটাকেই আমরা ট্রিট করি। বাট আমি যখন অ্যাকিউট টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর এবং ক্রনিক টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর দুটোকে একসঙ্গেই বলছি, তখন এই 4টে প্রবলেম আমাদের মাথা থেকে ঝেড়ে ফেললে হবে না। তখন এই 4টে প্রবলেমকে মাথায় রেখে তবেই গিয়ে আমাদের ট্রিট করতে হবে। দেন আমরা মেইন যে টপিক তাতে আমরা ঢুকেছি, যেটা হচ্ছে ট্র্যাডিশনাল ভেন্টিলেটরি স্ট্র্যাটেজি। ট্র্যাডিশনাল ভেন্টিলেটরি স্ট্র্যাটেজি যেটা আমরা টাইপ 2 রেসপিরেটরি ফেলিওরের ক্ষেত্রে আমরা ফলো করি, এতদিন ধরে যা ফলো করে এসেছি, সেটা হলো মিনিমাম টাইডাল ভলিউম 6 ml পার কেজি বডি ওয়েট। মিনিমাম টাইডাল ভলিউম ট্র্যাডিশনাল ভেন্টিলেটরি সেটিংসে বলা হয়েছে এই কারণে, যদি টাইডাল ভলিউম বেশি দিই তো সেখানে ডেড স্পেস ভলিউম বাড়বে, দ্যাটস ওয়াই টাইডাল ভলিউম মিনিমাম। আর মিনিমাম সেকেন্ডলি মিনিমাইজড রেট, অ্যাকচুয়ালি রেট শুড নট মিনিমাইজড, ইট ইজ অপটিমাইজড। ট্র্যাডিশনাল ভেন্টিলেটরি সেটিংসে বলা হয়েছে রেট 12 to 15 রাখার কথা, বিকজ দেখুন একটা আমরা কার্ডিয়াক সাইকেল যদি 3 সেকেন্ড ধরি, আর যার 1 সেকেন্ড ফিক্সড ইন্সপিরেটরি টাইম অ্যান্ড 2 সেকেন্ড এক্সপিরেটরি, বিকজ 1 সেকেন্ডটা ফিজিওলজিক্যাল ইন্সপিরেশন, সো এটার আর কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে এক্সপিরেশনে। এই 20-র জায়গা রেসপিরেটরি রেটটাকে 20 রেসপিরেটরি রেট রাখলাম, তার একটা কার্ডিয়াক সাইকেল 3 সেকেন্ড। 20 থেকে কমিয়ে যখন আমরা 15 করছি, তখন অ্যাড হচ্ছে কোথায়? আমি একটু আগে বললাম 1 কিন্তু ফিক্সড, অ্যাড হচ্ছে 2 এর সঙ্গে, 2 এর সঙ্গে আরও 1 অ্যাড হলো, 3 সেকেন্ড। সো টোটাল কার্ডিয়াক সাইকেল টাইম হলো 4 সেকেন্ড। তো 4 সেকেন্ড যখন কার্ডিয়াক সাইকেল টাইম হলো, তখন আমরা এক্সপিরেটরি টাইমটাকে প্রলং করছি। সো দ্যাটস ওয়াই ট্র্যাডিশনাল ভেন্টিলেটরি সেটিংসে বলা হয়েছে রেসপিরেটরি রেট 12 to 15 রাখতে, কিন্তু এটা 12-এর কম রাখতে না, কারণ 12-এর কম রাখলে এগেন আবার হাইপোভেন্টিলেশন হতে পারে। নেক্সট অপটিমাইজ পিপ। পিপ অপটিমাইজ রাখার কথা
বলা হয়েছে ট্র্যাডিশনাল ভেন্টিলেটরি সেটিংসে, কারণ পিপ যত লোয়ের দিকে রাখবো তত আমার ওখানে অ্যালভিওলাসের ওভার ডিস্টেনশন হবে না। সো দ্যাটস ওয়াই ট্র্যাডিশনাল ভেন্টিলেটরি সেটিংসে লো পিপ রাখার কথা বলা হয়েছে। নেক্সট, অপটিমাইজ পি প্ল্যাট। পি প্ল্যাটটা নর্মাল আমরা জানি 25 to 30, পি প্ল্যাটটা যাতে ওই রেঞ্জের মধ্যে থাকে সেটা দেখতে হবে, পি প্ল্যাট মেজার করতে হবে। মিনিমাইজড অ্যান্ড ক্লিয়ার অফ অটো পিপ। ট্র্যাডিশনাল ভেন্টিলেটরি সেটিংসে বলা হয়েছে যদি অটো পিপ থাকে তাহলে সেটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ক্লিয়ার করতে হবে। এবার দেখুন, আমি যে এই এত ট্র্যাডিশনাল ভেন্টিলেটরি সেটিংস বললাম, ইজ ইট বিন বেনিফিশিয়াল? নো, ইট ইজ কন্ট্রোভার্সিয়াল। বিকজ আমরা এই ট্র্যাডিশনাল ভেন্টিলেটরি সেটিংস করে কিছু ক্ষেত্রে রিকভারি পেয়েছি, কিন্তু অনেক ক্ষেত্রে ভেন্টিলেশনের অ্যাসঙ্কিনও আমরা পেয়েছি। বিকজ আমরা ট্র্যাডিশনাল ভেন্টিলেটরি সেটিংস ফলো করে দেখেছি পিএইচটা অ্যালকাইন হয়েছে আর কার্বন ডাইঅক্সাইডটা ওয়াশ আউট হতে হতে ওটা 35 হয়েছে আর অক্সিজেন 300 হয়েছে। তো সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই পেয়েছি যেখানে উইনার করাটা খুব প্রবলেম হয়েছে। তো সেখানে তো কিছু নিশ্চয়ই শর্টফল আছে যার জন্য এই প্রবলেমটা হচ্ছে। আর ট্র্যাডিশনাল ভেন্টিলেটরি সেটিংসে হাইপার যে কার্ভিয়াটা সেটা আমরা একই টাইপের মেকানিজম ইউজ করে সেটাকে কন্ট্রোল করতে পারবো না, কারণ ডিপেন্ডিং আপন ডিজিজ প্যাথোলজি এর স্ট্র্যাটেজিও ডিফারেন্ট। সো এর সলিউশনটা কী হবে? সলিউশন, আমি যেহেতু দেখুন অ্যাকিউট টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর আর ক্রনিক টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর দুটোর প্যাথোফিজিওলজি আলাদা আলাদা হয়েছে। সো সেখানে টেকনিকও ডিফারেন্ট হবে, ট্রিটমেন্টও ডিফারেন্ট হবে, এটাই স্বাভাবিক। নাও রোল অফ মেডিকেশন। অ্যাকচুয়ালি অ্যাকিউট টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর যেখানে লার্জ এয়ারওয়ে ব্লক হয় সেখানে কিন্তু ব্রঙ্কোডায়ালেটরের কোনো রোল থাকে না। অ্যাকচুয়ালি ব্রঙ্কোডায়ালেটরের রোল থাকে স্মল অর মিডিয়াম এয়ারওয়ে, যেখানে ব্রঙ্কিওলস সেখানেই ব্রঙ্কোডায়ালেটরের রোল থাকে। সো দ্যাটস ওয়াই আমরা ক্রনিক টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর যেখানে স্মল অ্যান্ড মিডিয়াম এয়ারওয়ে অবস্ট্রাকশন হয় সেখানেই আমরা ব্রঙ্কোডায়ালেটরটা দিয়ে রাখি। নাও আমরা এই ট্র্যাডিশনাল ভেন্টিলেটরি সেটিংস করলাম, তার সলিউশন দেখলাম, মেডিকেশানের রোল দেখলাম। এখন দেখে নিই চলুন ফাইনাল সেট আপ কী হয়। ফাইনাল সেট আপ, ফার্স্ট মোড। মোডে বলা হয়েছে ভিসি অর পিসি। ফাইনাল সেট আপে ভিসি মোডটা বড় কথা নয়, যাই খুশি একটা মোড আপনারা দিতে পারেন, কিন্তু এখানে আমাদের মেইন টার্গেট অ্যাডিকুয়েট ভলিউম ডেলিভারেড করা। সাপোজ আমি একটা পেশেন্টকে ভিসি মোডে রেখেছি, ভিসি মোডে রেখেই দেখলাম প্রেশারটা বিয়ন্ড কন্ট্রোল, তো আমি তখন ওয়েট করব না, সঙ্গে সঙ্গে আমি পিসিতে তাকে শিফট করব। আবার যদি দেখি ভিসি মোডে দিয়ে তার ভলিউম অ্যাডিকুয়েট আছে, পেশেন্টটা কমফোর্টেবল আছে, তো আমি তখন তাকে ভিসি মোডেই রেখে দেবো। সো এখানে মোডটা ম্যাটার করে না, ম্যাটার করে পেশেন্টের ভলিউমের ডিমান্ড কত, অ্যাডিকুয়েট ভলিউমটা ডেলিভার করা আমাদের টার্গেট। নেক্সট ভিটি, পিআই, পিএসভি। এগেন আমি এই তিনটে জিনিসকে একসঙ্গে বলছি। এই তিনটে জিনিসকে একসঙ্গে বলছি কেন? কারণ এই তিনটে জিনিসেরও টার্গেট সেম, অ্যাডিকুয়েট ভলিউম ডেলিভার করা। ফার্স্ট টাইডাল ভলিউম। টাইডাল ভলিউম যখন এক পেশেন্ট ভিসি মোডে আছে তখন তো ডেফিনেট একটা ভলিউম আমি দিয়ে রেখেছি, আর এটা যেহেতু অ্যাসিস্ট কন্ট্রোল মোড, তো এখানে পেশেন্টের লেবারটি আছে, সে যদি চায় তার আরও ভলিউম দরকার সে নিতেই পারে বাই ইউটিলাইজিং দিস সাপোর্ট দ্যাট আই হ্যাভ বিন গিভিং। বাট এখানে একটা কথা বলার আছে, 6 ml টাইডাল ভলিউম রাখা মানে ওটা ফিক্সড নয়। এখানে পেশেন্টকে প্রায়োরিটিটা দিতে হবে যে সে যদি ডিমান্ড করে তার 6 ml এর জায়গা আরও বেশি ভলিউম লাগবে, তো আমরা সেটাকে অ্যালাউ করব। সো ভলিউম শুড বি পেশেন্ট ডিমান্ড। আমরা আমাদের মতো করে সেটা ভলিউমটা ফিক্সড করব না, পেশেন্ট যেটা চাইবে পেশেন্টের ডিমান্ড অনুযায়ী ভলিউমটা আমরা ফিক্সড করব। নেক্সট
পিআই, আমি একটু আগে বললাম পিআই এটারও উদ্দেশ্য অ্যাডিকুয়েট ভলিউম ডেলিভার করা। পিআই জেনারেলি আমরা 18 to 23 এই লিমিটে দিয়ে রাখি। এখানেও পেশেন্টের লিবার্টি থাকবে। পেশেন্ট যদি মনে করে তার 600 ml ভলিউম দরকার, তাহলে এখানেও অ্যালাউ করতে হবে ওই প্রেশার যাতে সাফিসিয়েন্ট হয় টু প্রোভাইড 600 ml ভলিউম ফর দ্যাট পেশেন্ট। নাও পিএসভি, পিএসভি সেম অ্যাডিকুয়েট ভলিউম ডেলিভারি করা। তো পেশেন্ট যখন আমি পিআইটা সেট করছি তখন পেশেন্ট একটা ডেফিনেট মোডে আছে, সে অ্যাসিস্ট কন্ট্রোল হতে পারে কি এসআইএমবি হতে পারে। তো আমি যখন পিআই সেট করছি তখন ডেফিনেট তাকে একটা আই টাইম সেট করছি, ইন্সপিরেটরি টাইম, আর এই ইন্সপিরেটরি টাইম অনুযায়ী তার পিআইটা লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। কিন্তু আমি যখন স্পন্টিনিউয়াস মোডে পিএসভি সেট করছি তখন উইদাউট ফিক্সিং আই টাইম আমি পিএসভিটা সেট করছি, কারণ এখানে কোনো লিমিটেশন নেই। এখানে পেশেন্ট যদি মনে করে তার আরও সাপোর্ট দরকার সে নিতেই পারে। সো এটাই হলো পিএসভির উদ্দেশ্য। আরেকটা কথা এখানে বলার আছে, যদি আমি সাপোজ 0.7 সেকেন্ড একটা প্রেশার, সো এই 0.7 সেকেন্ড পিআইতে এটা কিন্তু ফিক্সড। তো এই 0.7 সেকেন্ডের মধ্যে লিমিটেশনের মধ্যে সে সাপোর্টটা নিতে পারবে। কিন্তু আমি যখন পিএসভি দিচ্ছি সেটআপে তখন কি করছি, এই 0.7 সেকেন্ডের জায়গা সে 1 মিনিট ধরে তার রেসপিরেশনটা নিতে পারবে। সো দ্যাটস ওয়াই পিএসভির এটাই অ্যাডভান্টেজ। নাও রেসপিরেটরি রেট, এখানে আমরা আগেই বলেছি ট্র্যাডিশনাল ভেন্টিলেটরি সেটিংসে রেসপিরেটরি রেট লোয়ার সাইডে রাখবো, কিন্তু ফাইনাল সেটআপে আমরা বলছি যে যেহেতু অ্যাকিউট টাইপ অফ টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর অ্যান্ড ক্রনিক টাইপ অফ টাইপ 2 রেসপিরেটরি ফেলিওরের ক্ষেত্রে প্যাথোফিজিওলজি আলাদা, সো এখানে রেসপিরেটরি রেটের যে ফাংশনটা যে সেট করি সেটাও আলাদা হবে। অ্যাকিউট টাইপ অফ টাইপ 2 রেসপিরেটরি ফেলিওরের ক্ষেত্রে আমরা যেটার উপরে জোর দিই সেটা হলো কি মিনিট ভেন্টিলেশন, কারণ আমরা জানি মিনিট ভেন্টিলেশন ইজ ইকুয়াল টু টাইডাল ভলিউম ইন্টু রেসপিরেটরি রেট। সো আমি যদি এখানে ট্র্যাডিশনাল সেটিংসের কথা একবার মনে করুন, ওখানে লোয়ার সাইড রেখেছিলাম রেসপিরেটরি রেট, তো আমি যদি এখানেও আমি রেসপিরেটরি রেট কমাই তাহলে কার ওপরে ইম্প্যাক্ট পড়বে, মিনিট ভেন্টিলেশনের ওপরে, সো মিনিট ভেন্টিলেশনও কমবে। সো দ্যাটস ওয়াই অ্যাকিউট টাইপ অফ টাইপ 2 রেসপিরেটরি ফেলিওরের ক্ষেত্রে আমি অলওয়েজ রেসপিরেটরি রেটটাকে আমরা বাড়িয়ে রাখি, বাট ক্রনিক টাইপ অফ টাইপ 2 রেসপিরেটরি ফেলিওরের ক্ষেত্রে এখানে মিনিট ভেন্টিলেশন বাড়লো কি কমলো তা সেটার উপরে ডিপেন্ড করে না, তার উপরে মিনিট ভেন্টিলেশনকে আমরা গুরুত্ব দিই না, আমরা গুরুত্ব দিই কাকে, এক্সপিরেটরি টাইমকে। সো এখানে ক্রনিক টাইপ অফ টাইপ 2 রেসপিরেটরি ফেলিওরের ক্ষেত্রে আমরা রেসপিরেটরি রেটটা কমিয়ে রাখি এই কারণে টু প্রলং এক্সপিরেটরি টাইম। নেক্সট পিআইএফ, আইই রেশিও অ্যান্ড টিআই। এগেন এই তিনটে জিনিসকে আমি একসঙ্গে বললাম কেন, কারণ এই তিনটে জিনিসেরও উদ্দেশ্য সেম, টু প্রোভাইড ডেফিনেট টিআই। দেখুন পেশেন্ট যখন ভিসি মোডে আছে তো সেখানে পিক ইন্সপিরেটরি ফ্লোটা তার লিমিটিং ফ্যাক্টর, বিকজ আই নো ভিসি মোডে যখন আছে ফ্লো তার লিমিটিং ফ্যাক্টর আর ভলিউম তার সাইক্লিং ফ্যাক্টর। সো এই যে পিআইএফ এর পারপাসটা কি, অ্যাকচুয়ালি পিআইএফ এর পারপাস অ্যাডিকুয়েট টিআইটাকে ফিক্সড করা। অ্যাকচুয়ালি যখন ভিসি মোডে থাকে তখন আমরা ডিরেক্টলি পিআইএফটাকে আমরা ফিক্সড করতে পারি না, তো সেক্ষেত্রে তখন টিআইটাকে ডিরেক্টলি আমরা ফিক্সড করতে পারি না, তো সেক্ষেত্রে আমরা পিক ইন্সপিরেটরি ফ্লো অর আই রেশিওটাকে অ্যাডজাস্ট করে অ্যান্ড অ্যালং উইথ রেসপিরেটরি রেট দিয়ে আমরা টিআইটাকে ফিক্সড করি। কিন্তু পেশেন্ট যখন পিসি মোডে থাকে তখন আমরা ডিরেক্টলি টিআইটাকে ফিক্সড করি, কিন্তু এখানে বলার আছে সব ভেন্টিলেশনে আবার ডিরেক্টলি এটাকে ফিক্সড করা যায় না, কিছু কিছু ক্ষেত্রে ডিরেক্টলি করা যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে আই রেশিওকে অ্যাডজাস্ট করে অ্যালং উইথ রেসপিরেটরি রেট দিয়ে আমরা টিআইটাকে ফিক্সড করি।
নেক্সট পিপ ট্রাইটেশন। পিপ একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা পিপের ফাংশনটা আমি একটু বলে নিই। পিপের ফাংশন টু ওপেন এয়ারওয়ে, টু ওপেন আপ অ্যালভিওলাই অ্যান্ড টু ব্রেথ ইজিয়ার, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ অক্সিজেনেশন। পিপ শুধুমাত্র অ্যালভিওলাসটাকে যে ওপেন আপ করে তা নয়, কিন্তু এয়ারওয়েটাকে ওপেন আপ করে। সাপোজ একটা টিউবের মধ্যে দিয়ে যদি আমি এয়ারটাকে পাস করাই, তো তার একটা ল্যাটারাল প্রেশার থাকবে, আর ওই ল্যাটারাল প্রেশারের জন্য যদি এয়ারওয়েটা ইডিমেটাসও হয়ে থাকে, তাও সেটাকে ওপেন আপ করে কিছু এয়ার ভেতরে ঢুকবে। সো এখানে আর একটা জিনিস বলার আছে, যেটা আমরা নিজেরা কাজ করতে গিয়ে দেখেছি, ইভেন সিওপিডি পেশেন্ট, তাদের ক্ষেত্রে আমরা হাই পিপ দিয়ে রাখি। শুনতে অবাক লাগে, কিন্তু হাই পিপ মানে এই নয় যে সেটা 10-এর বেশি, আমরা 10 দিয়ে রাখি। এর বেশি পিপ দেব না, এই কারণে এর বেশি যদি পিপ দিই তাহলে অ্যালভিওলারটা তো একেই ডিস্টেন্ডেন্ট হয়ে আছে, আরও বেশি ওভার ডিস্টেন্ডেন্ট থাকবে, আরও বেশি কার্বন ডাইঅক্সাইড সেখানে রিটেন করবে। সেকেন্ডলি, ইন্টারথোরাসিক প্রেশার ম্যাসিভলি হাই হবে, আর ইন্টারথোরাসিক প্রেশার যতই বাড়বে ভেনাস রিটার্ন কমবে। সো দ্যাটস ওয়াই পিপকে আমরা 10 দিয়ে রাখি, তার কমও রাখি না, তার বেশিও রাখি না। এই 10টা ইভেন সিওপিডি পেশেন্টের ক্ষেত্রেও আমরা দিয়ে রাখি। কিন্তু এখানে একটা জিনিস বলবো আমি, যেটা অলরেডি আগের সবাই বলেছে, বক্তারা বলেছে, যেটা হচ্ছে পিপ ট্রাইটেশন। পিপটা আমি 10 দিলাম, 10 ফিক্সড করে চলে আসবো, তাই কি? তা কিন্তু নয়। আমাকে পিপটা 10 ফিক্সড করব, একদম ডিরেক্ট ফিক্সড করতে পারবো না, সেটাকে ট্রাইটেট করে আমরা ফিক্সড করব এবং সেখানে দাঁড়িয়ে থেকে ফিক্সড করব। আর পিপ ট্রাইটেশন যে অ্যাডিকুয়েট হয়েছে সেটা আমরা কি করে বুঝবো? তার 4টে প্যারামিটার দেখে বুঝবো যে পিপ ট্রাইটেশন অ্যাডিকুয়েট হয়েছে। পিপ ট্রাইটেশনের 4টে প্যারামিটার: ব্লাড প্রেশার দেখব, SpO2 দেখব, টাইডাল ভলিউম দেখব, আর পি প্ল্যাট। এই 4টে প্যারামিটারের মধ্যে 3টে প্যারামিটার বাড়বে আর একটা প্যারামিটার কমবে। 3টে প্যারামিটারের মধ্যে বিপি বাড়বে, SpO2 বাড়বে, আর টাইডাল ভলিউম বাড়বে, আর পি প্ল্যাট যেটা সেটা কমবে। সো এটা দেখে আমাদের বুঝতে হবে যে অ্যাডিকুয়েট পিপ ট্রাইটেশন হয়েছে। সো নেক্সট পি প্ল্যাট। পি প্ল্যাট আমরা যেটা, পি প্ল্যাটটা কী জিনিস, যেটা লাংসের একটা প্রেশার, যেটা লাংসটাকে অ্যাডিকুয়েটলি ইনফ্লেট রাখে, এবং এই প্রেশারটা আমি আগেই বলেছি 25 to 30 এটাই রাখি। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। আমি পি প্ল্যাট মেজার করছি, মেজার করতে গিয়ে দেখলাম প্রেশারটা আমি পেলাম লো, মানে 25-এর থেকে কম, 18 কি 20। তো সেটা দেখে আমি যদি আরেকটু সেখানে প্রেশার দিয়ে দিই তাহলে কি হবে? তাহলে আরও অটোপিপ বাড়বে, বিকজ ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়ে আছে, আমি তো অ্যালভিওলার অবধি পৌঁছতেই পারলাম না। তো আমি কোন প্রেশারটা পেলাম? আমি এয়ারওয়ে প্রেশারটা পেলাম। সো আমি যখন পি প্ল্যাট দেখব অ্যালং উইথ ব্রঙ্কো ডায়ালেটার থেরাপি, দেন আমাকে পি প্ল্যাট দেখতে হবে। আর পি প্ল্যাট দেখে আমি যদি দেখি যে প্রেশারটা 30-এর বেশি আছে, তো সেখানে একটু ভলিউম কমিয়ে দেবো। আর যদি দেখি প্রেশারটা 25-এর কম আছে, সেখানে আমি ভলিউমটা একটু দিয়ে দেবো। আর পি প্ল্যাট দেখব 0.5 সেকেন্ড ইন্সপিরেটরি হোল্ড দিয়ে। নেক্সট অটোপিপ মেজারমেন্ট। অটোপিপ মেজারমেন্ট অবশ্যই আমরা করব। অটোপিপ যদি থাকে, যদি বেশি থাকে তাহলে ব্যারোট্রমা হতে পারে, তো সেই জন্য আমরা অটোপিপটা মেজারমেন্ট করব অবশ্যই। আর অটোপিপ মেজারমেন্ট যখন করব 2 to 4 সেকেন্ড এক্সপিরেটরি হোল্ড দিয়ে অটোপিপ মেজারমেন্টটা করব। আর অটোপিপ যদি পেয়ে থাকি তো সেটাকে রিলিজ করব। রিলিজ করব কিভাবে? ফার্স্ট টাইডাল ভলিউমটাকে কমাবো, রেসপিরেটরি রেটটাকে কমাবো, আর এক্সপিরেটরি টাইমকে প্রলং করব, আর লাস্ট ওয়ান ইজ ব্রঙ্কো ডায়ালেটর। এইভাবে আমরা অটোপিপটাকে রিলিজ করব।
নেক্সট টিগার। দেখুন যারা ক্রনিক টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর ভেন্টিলেশনে নেই, নর্মালি আছে, তো তাদের কি টিগার থাকে? ফ্লো টিগার। আর ওই ফ্লো টিগারে সে তার ম্যাক্সিমাম ফ্লোতে ইন্সপিরেটরি টাইমটাকে কমিয়ে এক্সপিরেটরি টাইমটাকে বাড়িয়ে রাখে। কিন্তু আমি যখন একটা টিউবের মধ্যে দিয়ে একটা এয়ার পাঠাচ্ছি, এই এয়ার যখন পাঠাচ্ছি তার একটা টার্বুলেন্স হয়, আর বার্নৌলি's ল অনুযায়ী এই টার্বুলেন্সের ফলে সে তার আশেপাশের এয়ারকেও তার দিকে টানতে থাকে, আর যতই এয়ার আসবে সেখানে একটা নেগেটিভ পুলের তৈরি হবে, আর এই নেগেটিভ পুলের জন্য সেখানে কি হবে? একটা নতুন করে টিগার তৈরি হবে, আর এই প্রত্যেকটা নতুন নতুন টিগারের ফলে একটা করে ফলস ইন্সপিরেশন তৈরি হবে, আর এই ফলস ইন্সপিরেশন কিন্তু রেসপিরেটরি যে এক্সপিরেটরি যে টাইম সেটাতে কম্প্রোমাইজ হচ্ছে এবং সেটা পেশেন্টের ক্ষেত্রে ক্ষতিকর। সো আমরা টাইপ 2 রেসপিরেটরি ফেলিওরের ক্ষেত্রে অ্যালাউ করব প্রেশার টিগার। নেক্সট FiO2। FiO2 একটা ইম্পর্টেন্ট, যেটা ফিজিওলজি ক্লাসে অলরেডি ডিসকাস হয়েছে। যারা টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর পেশেন্ট, ফাইনাল সেটআপে আমরা FiO2 কিন্তু কমিয়ে রাখবো, বিকজ আমরা জানি আমাদের ইন্সপিরেটরি স্টিমুলেন্ট কে আছে? ফার্স্ট কার্বন ডাইঅক্সাইড, সেকেন্ড পিএইচ, থার্ড যেটা পেরিফেরাল কেমোরিসেপ্টর সেন্সার O2। যে পেশেন্ট ক্রনিক কার্বন ডাইঅক্সাইড রিটেনার, তাদের ক্ষেত্রে কি হয় দেখুন, তাদের ক্ষেত্রে তো আর কার্বন ডাইঅক্সাইড সেন্স করবে না আর পিএইচও করবে না, বিকজ কার্বন ডাইঅক্সাইড আর পিএইচ ইন্টারডিপেন্ডেন্ট। তো একটাই উইপেন তার কাছে আছে, সেটা হলো অক্সিজেন। এবার এই উইপেনটাকে খুশি করার জন্য সেখানে যদি আমি অক্সিজেনকে আরও বাড়িয়ে দিই, তো সেখানে কি হবে? সে আর নিজে থেকে রেসপিরেশন নেবে না, সো রেসপিরেটরি রেট অনেক কমে যাবে। সো দ্যাট উইল লিড টু এগেন হাইপোভেন্টিলেশন। সেই কারণে আমরা FiO2কে কখনোই বেশি রাখবো না, লোয়ার সাইড রাখবো, আর আমাদের টার্গেট থাকবে SpO2 88 to 93%। অ্যান্ড এই যে ফাইনাল সেটআপটা আমি বললাম, এই ফাইনাল সেটআপটা করে আমরা অনেক পেশেন্টকে রিকভারি করেছি এবং তারা সাকসেসফুলি আমরা উইন আপও করতে পেরেছি, উইন আপ করে তাদেরকে সুস্থ করে বাড়ি পাঠাতে পেরেছি, এবং এটাই আমাদের অ্যাচিভমেন্ট। ট্র্যাডিশনাল ভেন্টিলেটরি সেটিংস থেকে ফাইনাল সেটআপ করে আমরা অনেক ক্ষেত্রে অনেক আমরা অ্যাচিভমেন্ট পেয়েছি। সো থ্যাংক ইউ। যদি কোনো কোশ্চেন থাকে আপনারা বলতে পারেন।